আপনি এখন গল্প শিকারীর কবলে। আমাদের আজকের গল্প প্রখ্যাত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের উপন্যাস অবলম্বনে কিছুক্ষণ। আজ শুনবেন দ্বিতীয় পর্ব। রশিদ সাহেব সিগারেট খেতে বের হয়েছেন, তবে এবার করিডোরে না, দরজার পাশে এসে দাঁড়িয়েছেন। দরজার একটা জানালা সামান্য খোলা। খোলা জানালায় শীতের বাতাস ঢুকছে। প্রবল হাওয়ায় সিগারেট টানা মুশকিল, তবে তার তেমন অসুবিধা হচ্ছে না। রেলের অ্যাটেন্ডেন্ট জানালার পাশে বসার জন্যে সবুজ রঙের একটা প্লাস্টিকের চেয়ার এনে দিয়েছে। তিনি অ্যাটেন্ডেন্টের ব্যবহারে মুগ্ধ হয়েছেন। তার ইচ্ছা করছে এখনই তাকে কিছু বকশিশ দেন। 500 টাকা দিয়ে দিলে কেমন হয়? 500 টাকা এমন কিছু টাকা না, $7 কম। $20 বকশিশ তাকে প্রায় দিতে হয়। টাকাটা এখনই দিয়ে দেয়া দরকার। নামার সময় তড়িঘড়ি করে নামবেন, বকশিশ দিতে হয়তো ভুলে যাবেন। চেয়ারে বসতে বসতে রশিদ সাহেব বললেন, বাবা, তোমার নাম কি? স্যার, আমার নাম বশির। তোমার ব্যবহারে আমি খুবই মুগ্ধ হয়েছি। তোমার জন্য 500 টাকা বকশিশ স্যাংশন করেছি। আমার মনে না থাকলেও তুমি কিন্তু চেয়ে নেবে, এতে দোষের কিছু নেই। এই ট্রেনে যাত্রী সর্বমোট কতজন আছে বলতে পারবে? মানে আন্দাজ করেও বলতে পারো। না স্যার, আন্দাজ করতে হবে না, সঠিক সংখ্যা আমি বলতে পারবো স্যার। সবে তো টিকিটের যাত্রী। টিকিট হিসাবে গার্ড সাহেবের কাছে আছে, মানে টিকিটের হিসাব গার্ড সাহেবের কাছে আছে। সঠিক সংখ্যাটা বলো। একটু সময় লাগবে স্যার, 1 ঘন্টা। আচ্ছা, 1 ঘন্টা সময় তোমাকে দিলাম। স্যার, আপনার কিছু লাগবে? চা বা কফি? চা কফি কিছু লাগবে না। আমি রাত 9টার সময় 2 থেকে 3 পেগ হুইস্কি খাবো। হুইস্কি সঙ্গে নিয়ে এসেছি। তুমি একটা গ্লাস দেবে। আচ্ছা, বরফ কি দিতে পারবে? হ্যাঁ হ্যাঁ স্যার, পারবো স্যার। বুফে কারে ফ্রিজ আছে স্যার। ভেরি গুড। স্যার, আপনার কি সিগারেট লাগবে? আপনার হাতের প্যাকেটটা তো মনে হয় শেষ হয়ে গেছে। না, সিগারেট লাগবে না, সঙ্গে অনেক আছে। আমি রোস্টেড সিগারেটে অভ্যস্ত হয়ে গেছি। আমেরিকার বাইরে যখন যাই সুটকেস ভর্তি সিগারেট নিয়ে যাই। বশির, আমার রুমমেট মেয়েটি কোথায় সেটা জানো? বুফে কারে দেখেছিলাম স্যার। তাকে কিছু বলতে হবে? না, কিছু বলতে হবে না। বেচারি মনে হয় এক কামরায় আমার সঙ্গে যেতে কিছু একটা সংকোচ বোধ করছে, এই কারণেই বাইরে বাইরে ঘুরছে। ওনার থাকার ব্যবস্থা হয়েছে স্যার, 3 নম্বর কামরায়। আপনার সঙ্গে একজন ডাক্তারবাবু থাকবেন। ভেরি গুড, ভেরি গুড। বৃদ্ধ বয়সে হাতের কাছে ডাক্তার পাওয়া বড়ই ভাগ্যের ব্যাপার। রশিদ সাহেব হাতে সিগারেট ফেলে দিয়ে আর একটা ধরালেন। বশির এখনো কাছে দাঁড়িয়ে আছে। সে এই মুহূর্তে অতি গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত নিয়েছে। বুড়ো মানুষটার কাছ থেকে সে 500 টাকা নেবে না, কিছুতেই না। এমন একটা সিদ্ধান্ত সে কেন নিয়েছে নিজেই বুঝতে পারছে না। কোনো কারণ ছাড়াই বুড়ো মানুষটাকে তার ভালো লাগছে। বশির। জি স্যার। আমি 21 বছর পরে দেশে এসেছি। ভালো করেছেন স্যার। মোটেই ভালো করিনি। আমার কাছে মনে হচ্ছে আমি অচেনা একটা দেশে ঘুরছি।
এরকম কেন মনে হচ্ছে তাও বুঝতে পারছি না। আপনি একা এসেছেন স্যার? মানে ম্যাডামকে নিয়ে আসেননি? বিয়েই করিনি, ম্যাডাম পাবো কোথায়? পোস্ট ডক করার সময় স্পেনের একটা মেয়ে, বুঝলে, তার সঙ্গে মোটামুটি পরিচয় হয়েছিল। মেয়েটিকে প্রপোজও করেছিলাম, সে রাজিও হয়েছিল। শেষ পর্যন্ত বিয়েটা হয়নি। মেয়েটার নাম কি যেন, ইয়েন্ডা। সে স্ট্যাটিস্টিক্সের ছাত্রী ছিল। বরফের ব্যবস্থা কি স্যার এখন করব? না না না, এখন না, রাত ঠিক 9টায়। সময়ের ব্যাপারে আমি খুব পার্টিকুলার, যদিও জানি সময় বলে কিছুই নেই। সময় আমাদের কাছে একটা ধারণা মাত্র, তার বেশি কিছু না। পাস্ট, প্রেজেন্ট, ফিউচার বলে কিছুই নেই। স্যার, আমি খোঁজ নিয়ে আসি ট্রেনে মোট যাত্রী কতজন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাও যাও যাও। জানলাটা বন্ধ করে দিন স্যার, ঠান্ডা লাগবে। ঠান্ডা লাগবে না, আমি তো ঠান্ডার দেশেরই মানুষ। ইয়েন্ডার কথা মনে পড়ায় রশিদউদ্দিন হঠাৎ সামান্য বিষণ্ণ বোধ করছেন। ইয়েন্ডার সঙ্গে দীর্ঘ ট্রেন ভ্রমণের অভিজ্ঞতা তার আছে। এই তো সেই দিনের কথা। এমট্রেকের অবজারভেশন দেখে মুখোমুখি দুজনে ঘন্টার পর ঘন্টা কাটিয়েছি। পাশ দিয়ে চলে গেছে রকি মাউন্টেন। একটা বিখ্যাত গান বাজছিল রকি মাউন্টেন নিয়ে, রকি মাউন্টেন হাই। কে যেন গানটা গেয়েছিল? চিত্রা বুফেকারে ডাক্তার আশাভের মুখোমুখি বসে আছে, সহজভাবেই গল্প করে যাচ্ছে। অপরিচিত মানুষের সঙ্গে কথা বলার অস্বস্তি কাজ করছে না। তাদের টেবিল থেকে একটু দূরে কয়েকজন যুবক প্রাণ খুলে আড্ডা দিচ্ছে। তাদের মধ্যে একজন মনে হয় ওস্তাদ গল্পকার। কিছুক্ষণ পর পর সে একটা গল্প বলছে, আশপাশের সব বন্ধুরা হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। ছেলেটির গায়ে নীল রঙের সোয়েটার, টকটকে লাল রঙের একটা মাফলারে সে কান ঢেকে রেখেছে। তাকে দেখে 3 ডাইমেনশনাল বাংলাদেশের পতাকার মতো লাগছে। চিত্রার ইচ্ছে করছে বাংলাদেশি ওই পতাকার কাছে গিয়ে বলে, আপনাদের সঙ্গে কিছুক্ষণ বসতে পারি? গল্প শুনব। অনেক দিন আমি হাসি না, আপনার গল্প শুনে হাসব। কিন্তু ইচ্ছে করলেও কাজটা তার পক্ষে সম্ভব না। লিলি থাকলে নির্বিকার ভঙ্গিতে ওই টেবিলে চলে যেত, তারপর গম্ভীর ভঙ্গিতে বলতো, আমাকে জায়গা দিন তো, জোক শুনবো, আর আমি নিজেও শোনাবো। আচ্ছা, আপনার কি মনে হচ্ছে যে মাকে রুমমেট হিসেবে নিতে পারবেন? কেন পারবো না? মা কিন্তু অনেক বিরক্ত করবে, মানে রাতে ঘুমোতে দেবে না, উদ্ভট সব ভূতের গল্প শুরু করবেন। সব ভূত উনি নিজেই দেখেছেন। মায়ের উপর কি আপনার কোনো রাগ আছে? আছে। মা হচ্ছে এমন একজন মানুষ যার কাছে অন্যের মতামতের কোনো মূল্য নেই। আমার ডাক্তার হওয়ার কোনো ইচ্ছা ছিল না, জানেন। অন্যের রোগের উপর আমি বেঁচে থাকবো, এটা ভাবতেই কিরম খারাপ লাগে। মার জন্য আমাকে ডাক্তারি পড়তে হলো। আমার বাবার একটা গল্প শুনলেই আপনি বুঝতে পারবেন যে মা কেমন মহিলা। গল্পটা বলবো, মানে আপনার শোনার যদি ধৈর্য থাকে। হ্যাঁ, আপনি তো ভালোই গল্প বলেন। আমার বাবা ছিলেন খুবই নির্বিরোধী মানুষ। কারো কোনো ঝামেলায় নেই, অফিসে যাবেন, অফিস থেকে বাসায় ফিরে চুপচাপ বসে থাকবেন। তিনি একবার ঠিক করলেন সবাইকে নিয়ে কক্সবাজারে যাবেন, সমুদ্র দেখবেন। তিনি ট্রেনের টিকিট কাটলেন।
কক্সবাজারে হোটেল বুকিং করলেন। তার উৎসাহের সীমা ছিল না। কিন্তু যেদিন যাব তার আগের দিন মা বললেন কক্সবাজারের সি বিচে চোরাবালি আছে, অনেকে চোরাবালিতে ডুবে মারা গেছে। বাবা বললেন সমুদ্রে নামবো না। মা বললেন বাদ, যাওয়া হবে না, সমুদ্র বাদ, চলো সিলেট যাই, জাফলং সুন্দর জায়গা। সিমিরা জাফলং গিয়েছিলেন, ছবি তুলে এনেছিলেন, দেখার মতো জায়গা। সেখান থেকে ইন্ডিয়া দেখা যায়। বাবা বললেন ইন্ডিয়ায় আবার দেখার কি আছে? মা বললেন সমুদ্রেই বা দেখার কি আছে, চোখ বন্ধ করে ঘরে বসে থাকা যায়। আমাদের সমুদ্র দেখার পরিকল্পনা বাতিল হয়ে গেল। বাবা সেই বছরই মারা গেলেন। চিত্রা, আমি যদি একটা সিগারেট ধরাই, আপনি কিছু মনে করবেন? আমি কিছু মনে করব না। এই ধরুন, এই যে ট্রেনে যাচ্ছি, মা 2 টিফিন ক্যারিয়ার ভর্তি খাবার নিয়ে এসছে। খাবারের প্রত্যেকটা আইটেম আমায় খেতে হবে, ভালো লাগুক বা না লাগুক, খেতেই হবে। খাওয়া নিয়ে আরও ব্যাপার আছে। কি ব্যাপার? খাবার মেখে প্রথম দলাটা আমার মুখে মা তুলে দেবেন। এতে নাকি ছেলে মেয়ের ভাগ্য ভালো হয়। দৃশ্যটা চিন্তা করে দেখুন, চোখ বন্ধ করে হাঁ করে আছি, মা মুখের ভেতরে ভাতের ডলা ঢুকাচ্ছেন। চোখ বন্ধ করে হাঁ করে থাকবেন কেন? চোখ খুলে রাখবেন। চোখ খোলা রেখে সেই সময় মায়ের মুখটা দেখবো? নো, নেভার। আশাব সিগারেটে লম্বা টান দিল, আর ঠিক তখনই অ্যাটেন্ডেন্ট বসির এসে বলল, স্যার, আপনি কি আপনার মা ডাকছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আশাব চমকে উঠে সিগারেট জানলা দিয়ে ফেলে দিল। তারপর উঠে দাঁড়িয়ে আবার সঙ্গে সঙ্গেই বসে পড়ল। বসিরের দিকে তাকিয়ে বলল, আপনি মাকে বলুন আমি এখন আসতে পারবো না, একটু দেরি হবে। ওকে স্যার, ঠিক আছে। দেখলেন কেমন মাকে ভয় পাই, সেটা দেখলেন? মার কথা শুনেই যেন লাফিয়ে উঠলাম। দেখলাম। খুবই খারাপ লাগছে। মাকে ভয় পাওয়ার মধ্যে খারাপ লাগার কিছু নেই। আপনি যান, তার সঙ্গে দেখা করে আসুন। হ্যাঁ, সেই আর কি। আশাব উঠে দাঁড়ালো। সে দ্রুত যাচ্ছে। চিত্রার মনে হলো এই মানুষটার বর্তমান চেষ্টা অ্যাটেন্ডেন্ট মার কাছে পৌঁছানোর আগেই পৌঁছে যাওয়া, যেন মহিলাকে শুনতে না হয় আমি এখন আসতে পারবো না। সাজেদা বেগম ছেলেকে দেখেই বললেন, আমাকে একা ফেলে কোথায় ঘুরঘুর করছিস? উত্তর দিচ্ছিস না কেন? ওই মেয়েটা কোথায়? কোন মেয়েটা? আরে রাতে আমার সঙ্গে যে থাকবে ওই মেয়েটা, ওই যে চিত্রা। জানি না কোথায়। মিথ্যা কথা বলছিস কেন? অ্যাটেন্ডেন্ট তো আমাকে বললো তুই মেয়েটার সঙ্গে গল্প করছিলি। তুই বলে পাঠিয়েছিস আসতে পারবি না। হ্যাঁ, ঘটনা কি? ওই মেয়ের সঙ্গে তোর কি? তুই কি ওই মেয়ের প্রেমে পড়েছিস? 10 মিনিট কথা বললে কি প্রেম হয়ে যায় নাকি? তাহলে মিথ্যা কথা বললি কেন? হ্যাঁ, কেন বললি? মেয়ে কোথায় তুই জানিস না? মুখ ভোঁতা করে থাকবি না, বল ওই মেয়ের সঙ্গে তোর কি? হ্যাঁ, এ কি তোর গা থেকে ভুর ভুর করে সিগারেটের গন্ধ আসছে। তুই কি সিগারেট খেয়েছিস? কাছে আয় দেখি, মুখ শুকে দেখি। মুখ শুকতে হবে না, আমি সিগারেট খেয়েছি। আজই যে প্রথম খাচ্ছি তা তো নয়, প্রায়ই খাই। কি বললি? প্রায়ই খাস? হ্যাঁ, খাই। তোর ভাব ভঙ্গি দেখে তো মোটেই ভালো হলো মনে হচ্ছে না। আবার তো মনে হচ্ছে তুই মদও খাস। আমার গা ছুঁয়ে বল, বল তুই মদ খাস কি খাস না? মা, আমি কয়েকবার খেয়েছি। আরে আশাব, তোর বাবা একবার বন্ধুর বাসা থেকে মদ খেয়ে এসেছিল। তাকে কি করেছিলাম তোর মনে আছে? মনে আছে। আমি যতদিন বাঁচবো ততদিন মনে থাকবে। যে অন্যায় সে রাতে তুমি করেছো তার কোনো তুলনা নেই। তুই আমার অন্যায়টা দেখলি? তোর বাপের অন্যায়টা দেখলি না? বন্ধুর বাসা থেকে মদ খেয়ে এসে আমাকে বলেছিল জিরা পানি খেয়েছে, তার মুখে নাকি জিরার গন্ধ। আমাকে জিরা চেনায়, আমি জিরার গন্ধ চিনি না। আমি কি মশলা ছাড়া রাঁধি? আশাব কামরা থেকে বেরিয়ে গেল। মার একটানা কথা শুনতে তার অসহ্য লাগছে।
মা কথা বলতেই থাকবেন, এক সময় কাঁদতে শুরু করবেন। আশাব করিডোরে এসেই সিগারেট ধরালো। সিগারেটে টান দেওয়ার সঙ্গে সঙ্গে তার মনে হলো মার সঙ্গে এতটা বাড়াবাড়ি না করলেও চলতো। সমস্যার সমাধান অবশ্য দ্রুতই করা যায়। মার সামনে এসে বললেই হবে, মা মুখে ভাত তুলে দাও। এই কাজটা সে কি এক্ষুনি করবে, নাকি আর একটু সময় নেবে? খুব খুব কাশির শব্দে আশাব তাকালো। বুড়ো ভদ্রলোক কাশছেন। দরজার পাশে প্লাস্টিকের চেয়ারে রশিদ সাহেব বসে আছেন, হাতে কাগজ কলম, হিসাব নিকাশ হচ্ছে। এই বুড়োর সঙ্গে রাত কাটাতে হবে। আগেই পরিচয় করে নেওয়া ভালো হবে। যদি তেমন অসহনীয় হয় তাহলে বুফে কারে বসে থাকাটাও খারাপ না। আশাব এগিয়ে গেল। বুড়োর সঙ্গে রাত কাটাবার একটা সুবিধা আছে, বুড়ো সিগারেট খায়। এত দূর থেকেও তার গা থেকে নিকোটিনের কড়া গন্ধ আসছে। রশিদ সাহেব খাতায় কিছু হিসাব নিকাশ করছেন। এই মুহূর্তে তার হাতে সিগারেটের বদলে কলম। সিগারেট বিপজ্জনকভাবে ঠোঁটে ঝুলে আছে, যে কোনো মুহূর্তে ঠোঁট থেকে খসেও পড়তে পারে। বৃদ্ধের নজর হাতের কাগজে। বশির নামের অ্যাটেন্ডেন্ট তাকে ট্রেন যাত্রীর পুরো সংখ্যা দিয়েছে। ফুল টিকিট যাত্রী 622 জন, হাফ টিকিট যাত্রী 18 জন, ইঞ্জিনের সঙ্গে ড্রাইভার সহ 4 জন, গার্ড রুমে 2 জন, জেনারেটর রুমে 3 জন। রশিদ সাহেব গভীর মনোযোগে তাকিয়ে আছেন। যাত্রী সংখ্যার গুণ ভাগ চলছে। আশাব এসে দাঁড়ানো মাত্র রশিদ সাহেব বললেন, আপনি তো সেই ডাক্তার যার সঙ্গে আমার রাত্রে থাকার কথা। জি। কটা বাজে দেখুন তো? 9:10। সর্বনাশ, আমার নেশার সময় হয়ে গেছে। চলুন তো কামরায় যাই, আপনার সঙ্গে আলাপ পরিচয় হবে। আর আচ্ছা, ওই মেয়েটাকেও দরকার। আমার ঘর থেকে জিনিসপত্রগুলো নিয়ে যাবে। ওই মেয়ে তো থাকবে আপনার মায়ের সঙ্গে, তাই তো? জি। তাহলে একটা কাজ করুন, আপনি তার সুটকেস আপনার মার ঘরে রেখে আসুন। আমি চাই না মেয়েটা আমার কামরায় আবার আসুক। আমি মদ্যপান করব, এই দৃশ্য দেখলে মেয়েটার ভালো নাও লাগতে পারে। আপনি মদ্যপান করবেন? হ্যাঁ, আপনার কি কোনো অসুবিধে আছে? আশাব কি বলবে ভেবে পেল না। মদ্যপান অনেকেই করে, তবে সরাসরি ঘোষণা দিয়ে কেউ কি করে? এই বুড়ো এমনভাবে বলছে যেন বিষয়টা মাইকে সবাইকে জানানো খুবই জরুরি। হ্যালো ট্রেন যাত্রী, মাইক্রোফোন টেস্টিং, 1 2 3, আমি এখন মদ্যপান করব। আশাব বুড়োর পাশে বসেছে। 2 সিটার বগিতে মুখোমুখি বসা সুবিধে নেই। 2টো সিটের একটা উপরে একটা নিচে। আশাবের মনে হলো মুখোমুখি বসতে পারলে ভালো হতো। বুড়োর কাণ্ড কারখানা ভালো মতো দেখা যেত। বুড়ো মদ খাওয়ার বিষয়টা যথেষ্ট আয়োজন করে শুরু করেছে। ঝকঝকে গ্লাস, গ্লাসে পেঁচানো ন্যাপকিন, বরফের বাক্স, বরফ তোলার চামচ। এরই মধ্যে বসির বরফও দিয়ে গেছে। বুড়ো গ্লাস হাতে নিয়ে আশাবের দিকে তাকিয়ে বলল, চিয়ার্স। হ্যাঁ, চিয়ার্স। ইয়াং ম্যান, এই মদ্যপানের সময় শরীরের 5টা ইন্দ্রিয়ের মধ্যে 4টেই অংশগ্রহণ করে। চোখ দেখে, জিভ স্বাদ নেয় এবং স্পর্শ নেয়, নাক ঘ্রাণ নেয়। শুধু একটা ইন্দ্রিয় অংশ নিতে পারে না। সেই ইন্দ্রিয়ের নাম কান, মানে সাধু বাংলায় বললে হবে কর্ণ। কান যেন অংশ নিতে পারে শুধুমাত্র এই জন্যেই কানকে শোনাবার জন্য আমরা বলি চিয়ার্স। ও আচ্ছা। মদ্যপানের সময় আমি প্রচুর কথা বলি।
অ্যাকচুয়ালি কি মানে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম খানিকটা জড়তা আসে সেখানে। মোটর অ্যাকশনের ওপর কন্ট্রোল কমে যায় বলেই হয়তো ক্রমাগত কথা বলা হয়। আপনার পরিচয় আমি পেয়েছি ইয়াং ডক্টর, আমার পরিচয় দেয়া হয়নি। আমি একজন দৈত্য। নাইস টু মিট ইউ। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই ভালো। বুড়ো হাত বাড়িয়েছে। আশাবকে হাত বাড়িয়ে হ্যান্ডশেক করতে হলো। সে খানিকটা শঙ্কিত বোধ করছে। বুড়ো দুটো চুমুক দিয়েই নিজেকে দৈত্য বলছে। গ্লাস শেষ করার পর কি বলবে কে জানে। আপনি নিজেকে দৈত্য বলেন? হ্যাঁ, দৈত্য, আ জায়ান্ট, ওল্ড জায়ান্ট, বৃদ্ধ দৈত্য বলতে পারো। হ্যাঁ, যে দৈত্য বলে নিজেকে পরিচয় দিচ্ছেন, ব্যাপারটা আমি হচ্ছি 8 নম্বর দৈত্য, জায়ান্ট নাম্বার 8। আমার কথা শুনে চমকাচ্ছ না? এখন থেকে তুমি করেই কথা বলা শুরু করলাম। পেটে সামান্য পড়লেই নিজেকে অতি বৃদ্ধ একজন বলে মনে হয়। সবাই মনে হয় আমার হাঁটুর বয়সী। তোমাকে তুমি করে বলায় কিছু মনে করছো না তো? না, ঠিক আছে ঠিক আছে। আশাব আহত বোধ করলেও বৃদ্ধের কিছু যাবে আসবে বলে মনে হয় না। বৃদ্ধ হাতের গ্লাস খুব সাবধানে সিটের পাশের টেবিলে রেখে তার চামড়ার হ্যান্ডব্যাগ খুলে একটা কমলা রঙের মোটা হার্ড কভার বই বের করলেন। তারপর আশাবের দিকে বাড়িয়ে দিতে দিতে বললেন, এই বইটার পাতা উল্টালেই বুঝতে পারবে যে কেন আমি নিজেকে দৈত্য বলছি। টেক ইট। ও বাবা, আমেরিকান ম্যাকমিলান কোম্পানির ছাপা বই, 10 জায়ান্ট অফ ম্যাথ ওয়ার্ল্ড। 10 জন জায়ান্টের ছবিও দেওয়া আছে প্রথম পাতায়। 10 জনের একজন এই বুড়ো। আশাব চোখ বড় করে তাকিয়ে আছে। বুড়ো বলল, এখন আমার বিষয়ে নিশ্চয়ই তোমার পার্সপেক্টিভ চেঞ্জ হয়ে গেছে, তাই না? আমাকে নিশ্চয়ই তুমি অন্যরকমভাবে দেখছো। জি। মনে হচ্ছে না এই জ্ঞানী বুড়ো পাবলিক প্লেসে মদ্যপান করলেও করতে পারে। এইটুকু ছাড় বুড়োটাকে দেয়া যেতে পারে কি? জি, মনে হচ্ছে। এই বুড়োর প্রতি কিছুক্ষণ আগেও বাজে ধারণা পোষণ করছিলে, এই ভেবে খারাপ লাগছে না? হ্যাঁ, লাগছে। তুমি কি আমার সঙ্গে জয়েন করবে? ট্রেনের ঝাঁকুনির সঙ্গে প্রথম শ্রেণীর মানে ব্লান্ডেড হুইস্কি ভালো লাগবে, মানে ভালো লাগার কথা। তোমাদের অমর খৈয়াম কি বলেছেন? এইখানে তরুতলে তোমায় আমায় কৌতূহলে যে কটা দিন কাটিয়ে যাব প্রিয়ে, সঙ্গে রবে সুরার পাত্র, অল্প কিছু আহার মাত্র, আর খানিক ছন্দ মধুর কাব্য হাতে নিয়ে। তোমাদের ওমর খৈয়াম বলছেন কেন? ওমর খৈয়াম তো আপনারও। না, আমার না, আমি অঙ্কের মানুষ। কবিতার সঙ্গে অঙ্কের বিরোধ আছে। বৃদ্ধ আর একটা গ্লাস বের করলেন। গ্লাসে হুইস্কি ঢাললেন, বরফ দিলেন। বোঝা যাচ্ছে ব্যবস্থাটা আশাবের জন্য। আশাবের বলতে ইচ্ছে করছে, স্যার আমি খাবো না, আমার সঙ্গে আমার মা আছেন, মুখ থেকে গন্ধ ফেলে সর্বনাশ হয়ে যাবে। কিন্তু আশাব বলতে পারল না। তার মধ্যে প্রবল ঘোর তৈরি হয়েছে। পৃথিবীর 10 জন সেরা অঙ্কবিদের একজন তার সামনে বসা। কি আশ্চর্য! সব বিদেশি নামের ভিড়ে 2টো দেশি নাম, রামানুজন এবং রশিদ। বাংলাদেশের অনেকেই রামানুজনের নাম জানে, রশিদ উদ্দিনের নাম কি কেউ জানে? বৃদ্ধ গ্লাস বাড়িয়ে দিয়ে বললেন, চিয়ার্স। চিয়ার্স।
আশা ঠিক করেছে সে গ্লাসে চুমুক দেবে না, ভদ্রতা রক্ষার জন্যে গ্লাস হাতে নিয়ে বসে থাকবে। মাঝে মাঝে গ্লাসের ঠোঁট ছোঁয়াবে, চুমুক দেওয়ার ভান করবে। সাজেদার বগির দরজা সামান্য খোলা, করিডর থেকে দেখা যাচ্ছে তিনি হেলান দিয়ে বসে আছেন। তার চোখ ভেজা, মাঝে মাঝে তিনি গায়ের পাতলা চাদর দিয়ে চোখ মুছছেন। চোখ মোছার কারণে ঠোঁটের পানের রস মুখে নানা জায়গায় লাগছে, তাকে অদ্ভুত দেখাচ্ছে। চিত্রা করিডর থেকে কিছুক্ষণ তাকিয়ে থাকলো। তার হাতে ছোট্ট ঠোঙায় জর্দা। ট্রেন কিছুক্ষণের জন্য কি একটা স্টেশনে থেমেছিল। পান সিগারেটওয়ালার কাছ থেকে সে 5 টাকা দিয়ে জর্দা কিনেছে। চিত্রা বগিতে ঢুকবে কি ঢুকবে না বুঝতে পারছিল না। অপরিচিত এক মহিলা চোখ ভাসিয়ে কাঁদছেন। এই সময় কি তাকে বিরক্ত করা উচিত? ব্যক্তিগত দুঃখ যাপনের সময় উপস্থিত হওয়া ঠিক নয়। চিত্রাকে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে হলো না। সাজেদা ইশারায় তাকে ডাকলেন। চিত্রা বগিতে ঢোকা মাত্র তিনি বললেন, আমার ছেলেটাকে দেখেছো? জি না, আমি আপনার জন্য জর্দা এনেছি। ফেলে দাও, আমি ঠিক করেছি জীবনে আর জর্দা খাবো না। আমি কি আপনার ছেলেকে খুঁজে বের করব? খুঁজে বের করতে হবে না, তুমি বসো, দরজা বন্ধ করে বসো। তোমাকে আমি কিছু কথা বলবো। আমার ছেলের চেহারা দেখে কেউ কি বলবে সে একজন হাড় বজ্জাত? কেউ বলবে না। শান্ত শিষ্ট চেহারা, ভদ্র ব্যবহার, হাসি ছাড়া মুখে কথা নেই। তোমার সঙ্গেও নিশ্চয়ই হেসে হেসে অনেক কথা বলেছে, বলেনি? জি বলেছেন। ম্যাজিক দেখিয়েছে? দেখিয়েছে না তো। গুণধর পুত্র, তার নানান গুণ। তিনি আবার একজন শখের ম্যাজিশিয়ান। টাকার ভিতর দিয়ে পেন্সিল ঢুকায়, টাকা ছেড়ে না, হাতে পয়সা নিয়ে অদৃশ্য করে ফেলে, তারপর কারো নাক থেকে বের করে। তাসের 3টে সাহেব তার হাতে হয়ে যায় 3খানা বিবি। ম্যাজিকের সব জিনিস সব সময় তার পকেটে থাকে। তোমাকে এখনো দেখায়নি? না তো। দেখাবে, কিছুক্ষণের মধ্যেই দেখাবে। পয়সা বের করার কথা বলে তোমার কানে হাত দেবে, নাকে হাত দেবে। মেয়ে ছেলের গায়ে হাত দিয়ে আনন্দ আছে না, মহা আনন্দ। আপনি মনে হয় ওনার উপর খুব রেগে আছেন। হ্যাঁ, রেগে থাকবো কেন? আমি তার উপর মহা আনন্দে আছি। সে ঢুকলেই তাকে কোলে বসিয়ে আদর দেব। ও আমার সোনা বাবা, আমার সোনা বাবা বলে মাথায় হাত বোলাবো। একবার আমার কামরায় ঢুকে দেখুক, কত বড় সাহস! আমার সঙ্গে গলা উঁচিয়ে কথা বলে, বুক ফুলিয়ে বলে আমি মদ খেয়েছি। হ্যাঁ, বিরাট কাজ করেছো। তোমার মা হিসেবে আমার খুব গর্ব। আমার সোনা মদ খায়, কি আনন্দ! আমি তোমায় মেডেল দেব, মেডেলে লেখা থাকবে মদারু শ্রেষ্ঠ। কথা কিছুক্ষণের জন্য থামল। সাজেদা পান সাজতে বসলেন। চিত্রার হাত থেকে জর্দার প্যাকেট নিয়ে এক গাদা জর্দা পানে ঢাললেন। প্রসঙ্গ পাল্টানোর জন্য চিত্রা বলল, রাতে আপনি কখন খাবেন? বুফে করে খেতে হলে আগে থেকে অর্ডার দিতে হবে। ওরা সেটাই বলল। খাবার আমি সঙ্গে করে এনেছি, হটপটে আমার গরম খাবার আছে। তুমি আমার সঙ্গে খাবে? আশাবাদ, মদারু ছেলের সাথে বসে আমি খাবো না। আচ্ছা চিত্রা মা, তুমি বরং একটা কাজ করো, আমার মদারু পুত্রকে একটু ডেকে আনো। তুমি কিন্তু ওর সঙ্গে কামরায় ঢুকবে না। আমি এমন কিছু ঘটনা ঘটাবো যা তোমার দেখা ঠিক হবে না। কথায় বলে না, সাপের 5 পা দেখা? আমি মদারুটাকে সাপের 50 পা দেখাবো। চিত্রা বগি থেকে বের হলো। করিডোরে কাউকে দেখা যাচ্ছে না। সে রওনা হলো বুফে কারের দিকে। বুফে কারে রাত্রের খাবার অর্ডার দিয়েছিল। অর্ডার ক্যান্সেল করতে হবে। এই মহিলা তাকে না খাইয়ে ছাড়বে না, এটা সে বুঝে গেছে। শুধু যে খাওয়াবেন তা না, নানান অত্যাচার করবেন। ভালোবাসা দেখাতে গিয়ে অত্যাচার। রশিদ সাহেব একটা ধাক্কা খেয়েছেন। ডাক্তার ছেলেটা যে এত ওস্তাদ তিনি কল্পনাও করেননি।
তার মতো সজাগ চোখের একজন মানুষকে বোকা বানানো সম্পূর্ণ অসম্ভব, অথচ এই ছেলে তাই করেছে। চোখের সামনে 5 টাকার একটা কয়েন অদৃশ্য করেছে। কোটের হাতায় লুকিয়ে রাখার প্রশ্নই ওঠে না, কোটের হাতা সে গুটিয়ে নিয়েছে। একটা বস্তু হঠাৎ অদৃশ্য হতে পারে না। ভোলাটাইল কোনো বস্তু অদৃশ্য হলে বলা যেত হাতের মুঠোর উত্তাপে বস্তুটা বাষ্প হয়ে উড়ে গেছে। 5 টাকার কয়েন কোনো ভোলাটাইল বস্তু না। আশা বলল, স্যার, আপনার মনে হয় ম্যাজিকটা খুব পছন্দ হয়েছে, তাই না? পছন্দ হওয়ার কিছু না, এটা কোনো নতুন শার্ট না যে পছন্দ হবে। আমি বিভ্রান্ত হয়েছি। কেন বিভ্রান্ত হয়েছি এটা বের করতে হবে। আমি অল্প বুদ্ধির মানুষ নয় যে যাই দেখাবে তাতেই আমি বিভ্রান্ত হব। অতি বুদ্ধিমানরা সহজেই বিভ্রান্ত হয় স্যার। ডোন্ট টক ননসেন্স। আশাব চুপ করে গেল। বৃদ্ধের হতচকিত অবস্থাটায় সে খুবই মজা পাচ্ছে। কাউকে ম্যাজিক দেখিয়ে এত আরাম সে আগে পায়নি। স্যার, আরেকটা খেলা দেখাবো নাকি? রুমালের কালার চেঞ্জ। লাল রঙের রুমাল, প্রথমে হবে সবুজ, তারপরে সাদা। যেটা দেখিয়েছ সেটারই রহস্যটা আগে বের করি। সম্পূর্ণ নতুন দিক থেকে চিন্তা করতে হবে, এতে মনে হয় কাজ হবে। তোমাকে কি আরেক প্যাক দেবো? হ্যাঁ, দিন স্যার। থ্যাংক ইউ স্যার। তোমার কিন্তু 2টো হয়েছে, এটা নিলে হবে 3rd। মেজাজ ফুরফুরে করার জন্য 3টের কোনো বিকল্প হয় না। ইংরেজিতে এই কারণেই বলে 3 is company। সেটা তো মানুষের জন্য স্যার। মানুষের জন্য যেটা সত্যি, হুইস্কির জন্য সত্যি। বলছি স্যার, ম্যাজিকটা রহস্য উদ্ধার করার জন্য নতুন কোন দিক থেকে অগ্রসর হচ্ছেন যদি একটু বলেন। অবশ্যই বলবো। যখন চিন্তা শুরু করব তখন বলবো। এখন চিন্তা শুরু করিনি, এখন ব্রেইনটাকে একটু রেস্ট দিচ্ছি। কিভাবে রেস্ট দিচ্ছেন স্যার? সম্পূর্ণ একটা অন্য বিষয় নিয়ে চিন্তা করছি। অন্য বিষয় কি জানতে চাও? হ্যাঁ, চাই স্যার। এই ট্রেনে যাত্রী সংখ্যা আমার কাছে আছে। সর্বমোট যাত্রী সংখ্যা 622 যোগ 18 যোগ 4 যোগ 2 যোগ 3 অর্থাৎ 649। এর মধ্যে কিছু বিভিন্ন স্টেশনে নামবে, কিছু উঠবে। তা ঠিক, তবে গড় সংখ্যা 649। জি। এই যাত্রীদের মধ্যে একজন মৃত। জি। একজন আছে যে সবচেয়ে জ্ঞানী। সবচেয়ে জ্ঞানী আপনি হওয়া সম্ভব? তা সম্ভব, তবে আমার চেয়েও জ্ঞানী কেউ থাকতে পারে। আমার সাফল্য বেশি। সাফল্য এবং জ্ঞান এক নয়। হ্যাঁ স্যার, মানলাম। একজনকে পাওয়া যাবে সবচেয়ে বোকা, একজন থাকবেন সবচেয়ে ধার্মিক। এক মাওলানা সাহেব যাচ্ছেন, সারাক্ষণ তসবি টানছেন, উনি হবেন সর্বোচ্চ ধার্মিক। মাওলানাকে আমিও দেখেছি। সে হতে পারে। একজন হবে সব থেকে ক্ষমতাধর। সেটাকে আমি জানি। এই ট্রেনে স্বরাষ্ট্রমন্ত্রী যাচ্ছেন, তিনি সেলুন কারে। স্বরাষ্ট্রমন্ত্রী কি সবচেয়ে ক্ষমতাধর? জি স্যার। ওনার নামটা জানা দরকার। নাম দিয়ে কি করবেন? নাম দিয়েও একটা খেলা করা যাবে। ধরো ওনার নাম যদি জলিল হয়, তাহলে আমরা দেখব যাত্রীদের মধ্যে কতজন জলিল আছে। এই জলিলদের মধ্যে সামাজিক অবস্থা কার কি, তাদের জন্ম তারিখ যদি বের করা যায়, তাহলে আমরা হিসাব করব
একই দিনে জন্মেও সামাজিক অবস্থানে এখন কে কোথায় আছে। স্যার, তাতে কি লাভ হবে? লাভ লোকসান দিয়ে চিন্তা করছো কেন? আমরা কি ট্রেনে ব্যবসা করতে এসেছি? আমাদের কি ব্যালেন্স শিট তৈরি করতে হবে? তুমি চেষ্টা করে দেখো তো, মন্ত্রীর নামটা যদি জোগাড় করা যায়। তবে আগে গ্লাসটা শেষ করে তারপর যাও। লাস্ট আরেকটা নেবে নাকি, নাম্বার 4? না স্যার, এখনই মাথাটা আর কি হচ্ছে, আর খাওয়া ঠিক হবে না। পিথাগোরাসের ধারণা 4 একটি ম্যাজিক্যাল নাম্বার। সংখ্যার ধারায় 4 হচ্ছে প্রথম সংখ্যা যার বর্গমূল হয়। বর্গমূল আবার প্রাইম নাম্বার। দিক আছে 4টে, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ। আপনি যেভাবে ব্যাখ্যা করলেন তাতে 4 পর্যন্ত যাওয়া যায়। 4 পর্যন্ত না গেলে পিথাগোরাসের প্রতি অসম্মান করা হবে। দিন। গ্রেট, ঠিক বলেছ। তুমি মন্ত্রীর নামটা জেনে আসো, ততক্ষণ আমি তোমার ম্যাজিকের রহস্যটা চিন্তা করি। তারপর আমরা মহান পিথাগোরাসকে সম্মান দেখাবো। আশাপ কামরা থেকে বের হয়েই দেখল সামনেই চিত্রা দাঁড়িয়ে আছে। আপনাকেই তো খুঁজছি। কেন? আপনার মা আপনার জন্য খুব ব্যস্ত হয়ে আছেন। তাকে আরো ব্যস্ত হতে বলুন। উনি আমার জন্য ব্যস্ত, কিন্তু আমি এই মুহূর্তে অন্য কাজে ব্যস্ত। অন্য কাজটা কি? এই ট্রেনে রাষ্ট্রমন্ত্রী যাচ্ছেন। আমার বর্তমান মিশন তার নাম জানা। তার নাম এ কে কে। এ কে কে মানে? আবুল খায়ের খান। ওনার জন্ম তারিখ জানেন? জন্ম তারিখ তো জানি না। জন্ম তারিখ দিয়ে কী হবে? ওনার রাশি গণনা করব। উনি কোন রাশির জাতক, ওনার শুভ সংখ্যা কি ইত্যাদি বের করা হবে। আপনার কি হয়েছে? কি হয়েছে আপনার? আপনার কথায় তো জড়িয়ে যাচ্ছে। আপনি এলোমেলো পা ফেলছেন। আমার কি হয়েছে আপনি সত্যি করে জানতে চান? চাই। 3 পেগ হুইস্কি খেয়েছি, কিছুক্ষণের মধ্যে আরেকটা পেগ খাবো, তখন হবে 4 পেগ। পিথাগোরাসের মতে হ্যাঁ, 4 একটা ম্যাজিক সংখ্যা। 4-এর বর্গমূল হলো 2। এটি একটি প্রাইম সংখ্যা। মহান অঙ্কবিদ পিথাগোরাসের কারণেই আমাকে 4 পর্যন্ত যেতে হচ্ছে। আরও কিছু জানতে চান? হ্যাঁ, এসব কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনি কি আমার জন্য একটা কাজ করতে পারবেন? ছোট্ট কাজ। কাজটা করলে আমার খুব উপকার হবে। কাজটা কি? আমার মাকে গিয়ে বলবেন যে তার গুণধর পুত্র মদ খাচ্ছে, গ্রিন লেভেল হুইস্কি। ভালো কথা। মন্ত্রীর নামটা আরেকবার বলুন তো, ভুলে গেছি। আবুল খায়ের খান। গুড। মাওলানা সাহেবের নামটা জানতে পারলে ভালো হতো। ওনার নামের প্রয়োজন পড়তে পারে। কোন মাওলানা? আছেন একজন, 7 নম্বর বগিতে আছেন। ধারণা করা হচ্ছে তিনি ট্রেনের 649 জন যাত্রীর মধ্যে সবচেয়ে ধার্মিক। আশাপ রশিদ সাহেবের কামরায় ঢুকে শব্দ করে দরজা বন্ধ করে ফেলল। কামরার বাইরে হতবম্ব অবস্থায় চিত্রা দাঁড়িয়ে রইল। মাওলানা সাহেবের নাম আজিজুর রহমান, বয়স 30 থেকে 35, রোগা পাতলা চেহারা, থুতনিতে সামান্য দাড়ি। মাওলানা সাহেবকে মনে হচ্ছে বেশ শৌখিন মানুষ। তার গায়ের পাঞ্জাবিটাও বেশ দামি, ফুলের নকশা কাটা। পাঞ্জাবির ওপর যে শালটা দিয়েছেন সেই শালটাও যথেষ্ট দামি। মাথার টুপিটা রঙিন নকশাদার। মাওলানা স্ত্রীর সঙ্গে রাগারাগি করছেন, তবে গলা নামিয়ে। রাগারাগির কারণ তার স্ত্রী আফিয়া নামাজ পড়েনি। মাওলানা বললেন, নামাজটা কেন পড়লে না একটু বলতে পারো? আমার শরীরের যে অবস্থা, আমি তো নিচু হতেই পারছি না, কি করে করব? বসে বসে নামাজ পড়া যায়? তোমার এই অবস্থায় বসে
নামাজ জায়েজ আছে। আমার অবস্থায় আল্লাহ পাক বলতেন, যা বেটি তোর নামাজ এখন থাক। মাওলানা স্ত্রীর বেয়াদবিতে কিছুক্ষণ বাক্যহারা হয়ে গেলেন। নিজেকে সামলাতে সময় লাগলো। ধর্ম, কর্ম, আল্লাহ পাক এইসব অতি গুরুতর বিষয় নিয়ে আফিয়ার হালকা কথাবার্তার অভ্যাস আছে। আগে অনেকবার লক্ষ্য করেছেন এইসব, অনেকবার নিষেধও করেছেন। আফিয়া, জি। তুমি একটু আগে মস্ত বড় একটা গুনার কাজ করেছ। তওবা করো। আচ্ছা করব। তুমি নামাজটা পড়বে কিন্তু। আপনি আমার জন্য 1 বোতল পানি আনেন, পানি খেয়ে তারপর নামাজ পড়ব। আগের বোতলের পানি তো শেষ করো নাই, অর্ধেক এখনো আছে। আফিয়া, তুমি নামাজ না পড়ার বাহানা করছো। আল্লাহ পাক খুবই রাগ করবেন বলে দিচ্ছি। আপনাকে একটা কথা বলি, আমি এখন নামাজ পড়লেই আল্লাহ পাক রাগ করবেন। আমার শরীর ঠিক নেই, আপনি চিন্তায় পড়বেন বলে বলি নাই। এই ট্রেনেই আমার সন্তান হবে, আপনি একটু খোঁজ নেবেন ট্রেনে যদি কোনো ডাক্তার থাকে। কথা শেষ করার আগেই প্রবল ব্যথায় আফিয়া মুখ বিকৃত করল। চাপা গলায় তার মাকে ডাকল। মাওলানা হতভম্ব হয়ে তাকিয়ে রইলেন। এ কি মুসিবত! আল্লাহ পাকের এটা আবার কোন পরীক্ষা? এই মুহূর্তে হতভম্ব অবস্থায় যে ব্যক্তি মোবাইল হাতে দাঁড়িয়ে আছেন তার নাম AKK, স্বরাষ্ট্রমন্ত্রী আবুল খায়ের খান। তিনি কোন দলের মন্ত্রী তা ব্যাখ্যা করার কোনো প্রয়োজন নেই, সব দলের মন্ত্রী এক। আবুল খায়ের খান সাহেবের হাতে একটা মোবাইল। তিনি মোবাইলটা বন্ধ করার পরেও মোবাইলের দিকে তাকিয়ে আছেন। তার গলায় একটা টক ভাব হচ্ছে। প্রচণ্ড অ্যাসিডিটি হলে এরকম হয়, কিছুক্ষণের মধ্যেই বুক জ্বলা শুরু হবে। মন্ত্রী মহোদয়ের বুক জ্বলার কারণ অবশ্য অ্যাসিডিটি না। তিনি এইমাত্র জেনেছেন তার মন্ত্রিত্ব নেই। আসল জায়গা থেকে খবর এখনো আসেনি। যে জায়গা থেকে এসেছে সেটাও নির্ভরযোগ্য। তিনি ইচ্ছে করলেই আরও কয়েকটা টেলিফোন করে মূল সত্যটা জানতে পারবেন, কিন্তু এই মুহূর্তে ইচ্ছে করছে না। মন্ত্রী মহোদয়ের স্ত্রী সুরমা হাতে টমেটোর জুস নিয়ে এগিয়ে এলেন। আহ্লাদি গলায় বললেন, এই তুমি এখানে? গান কখন শুরু হবে গো? যমুনা তার বর তো গান শুনতে চাইছে। যমুনা সুরমার ছোট বোন। গত সপ্তাহে সেনাকুঞ্জে তার বিয়ে হয়েছে। বিয়ের পর তার মন্ত্রী দুলাভাই তাদের দেশের বাড়িতে বেড়াতে নিয়ে যাচ্ছেন। আনন্দ ফুর্তি করতে করতে যাওয়া হবে ভেবেই ট্রেনে যাওয়া হচ্ছে। সেলুন কারে নানান আনন্দ ফুর্তির ব্যবস্থা করা হয়েছে। একটা ব্যান্ডের দলও যাচ্ছে, ব্যান্ডের নাম হাংরি। ভিডিও ম্যানও যাচ্ছে, তার দায়িত্ব ভিডিও করা, কোনো আনন্দ যেন বাদ না পড়ে। ঢাকা ক্লাব থেকে একজন বারটেন্ডারও নেওয়া হয়েছে, সে ককটেল বানানোয় ওস্তাদ। সম্প্রতি সুরমার ককটেল আসক্তি হয়েছে। তিনি বিশেষ বিশেষ পার্টিতে ককটেলের ব্যবস্থা করেন। সিঙ্গাপুর থেকে ককটেল বানানোর উপর একটা বইও কিনেছেন। তার ইচ্ছা বই দেখে কয়েকটা আইটেম বানাবেন। এই কথা বলছো না কেন? তোমার কি শরীর খারাপ নাকি? অ্যাসিডিটি হচ্ছে। ও, তাহলে অ্যান্টাসিড খেয়ে একটু দুধ খাও, ঠান্ডা দুধ, আমি নিয়ে আসছি। দাও। একটু আগে টেলিফোন এসেছিল, কে করেছে গো? অফিস থেকে। উফ, একটা সেকেন্ডের জন্য তোমাকে বিশ্রাম দেবে না? হ্যাঁ, দিন রাতই কাজ করতে হবে। মোবাইলটা অফ করে দাও তো, মন্ত্রী তো অনেক আছে, তোমাকে এত কাজ করতে হবে? হ্যাঁ। থামো তো। কেন থামবো কেন? সত্যি কথা বলতে আমি ভয় পাই না। সালাম সাহেবের মুখের ওপর আমি কথা বলতে পারি। সুরমা টমেটো জুসের গ্লাস নিয়ে খাস কামরার দিকে রওনা হয়েছেন। যমুনা তার স্বামী ফয়সালকে নিয়ে সেই কামরাতেই আছে। দুজনে হাত ধরাধরি করে বসেছিল। সুরমাকে দেখে হাত ছেড়ে দিল। যমুনা সুরমাকে বলল, বড় আপা, আমাকেও আজকে একটু ভদকা খেতে দেবে তো? কি বলছিস তুই যমুনা? তুই ভদকা খাবি? পাগল হলি নাকি? হ্যাঁ, আমি এক চুমুক খাবো। আমি আজকে যমুনা বসকে হব। ঠিক আছে, তোকে দেবো 1 গ্লাস। ঘ্যান ঘ্যান বন্ধ করে তো দুলা ভাইকে 1 গ্লাস ঠান্ডা দুধ দিয়ে আয় তো। ওর না অ্যাসিডিটি হয়েছে। আরে কোনো বিশ্রাম নেই, শুধু কাজ আর কাজ।
আব্বা দুলাভাইকে বলো ওই মোবাইলটা জানলা দিয়ে ফেলে দিতে, ময়মনসিংহে গিয়ে আবার একটা কিনে নেবে। কি পাগলের মতো কথা বলিস যমুনা? জানিস দিনের মধ্যে 10 বার প্রধানমন্ত্রী ওকে টেলিফোন করেন। প্রধানমন্ত্রীর সবচেয়ে কাছের মানুষ হলেন উনি। মন্ত্রী মহোদয়ের কাছে টেলিফোন এসেছে। টেলিফোন করেছে তার বড় ছেলে ইমতিয়াজ। ইমতিয়াজের গলার স্বর চাপা, একটা ভীত ভাবও আছে। হ্যালো বাবা। হ্যাঁ ভালো আছো বাবা? হ্যাঁ। আমার বিষয়ে কেউ কি তোমাকে টেলিফোন করেছে? না, তুই কি আবার নতুন কোনো ঝামেলা পাকিয়েছিস? না বাবা, তোমরা কি মজা করছো বলো? গানের দলটা কিরকম? জানি না, গান শুরু হয়নি। আচ্ছা বাবা, আমি ছোট্ট একটা ঝামেলা পড়েছি। কি ঝামেলা? কিছু দুষ্ট লোক আমাকে ফলস অ্যাকুজিশন দিয়েছে। আমি নাকি একটা মেয়েকে রেপ করেছি। কিন্তু বিশ্বাস করো বাবা, যখন ঘটনাটা ঘটে আমি ওখানে ছিলাম না। আমি নারায়ণগঞ্জে আমার এক বন্ধুর বাসায় ছিলাম। আসলে তুমি তো বিখ্যাত মানুষ, সেই জন্য অনেকে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। মানে আমার পেছনে লেগেছে যাতে তোমার ক্যারিয়ারটা নষ্ট করা যায়। মেয়েটা এখন কোথায়? হাসপাতালে বাবা। পুলিশ কেস হয়েছে? ওরা কেস করতে গিয়েছিল, ওসি সাহেব কেস নেয়নি। উনি খুব ভদ্রলোক, আমাকে টেলিফোন করে বলেছে চিন্তা না করতে। পত্রিকায় জানাজানি হয়েছে? এখনো হয়নি, পত্রিকা চেক দেওয়ার ব্যবস্থা করেছি। কিভাবে? টাকা পয়সা দিয়ে। তৌহিদ আছে না আমার ফ্রেন্ড, সে এইসব ব্যাপারে ওস্তাদ। টেলিফোনের লাইন কেটে গেল। আবুল খায়ের খান কপালের ঘাম মুছলেন। তার ছেলে এখনো মন্ত্রিত্ব যাবার খবরটা জানে না। কিছুক্ষণের মধ্যেই জেনে ফেলবে। তখন কি হবে? মন্ত্রিত্ব চলে যাওয়া পিতার পুত্ররা ভয়াবহ অবস্থায় পড়বে, এটা তো জানাই কথা। ইমতিয়াজ অ্যারেস্ট হবে আজ রাতেই। আবুল খায়ের খান দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। এই সময় সুরমা এসে বললেন, এই নাও তোমার দুধ এনেছি, আর অ্যান্টাসিডও আছে, এটা খাও তো। আচ্ছা শোনো, তুমি এরকম একা একা আছো কেন বলো তো? 10টা নয় 5টা নয়, একটা মাত্র শালি আয়োজন করে বেড়াতে নিয়ে যাচ্ছ, আর একটা কথা বলছো না। ওরা কি মনে করবে বলো তো? সুরমা, আমি একটু সমস্যায় আছি, তুমি যাও এখন। কি হয়েছে আমাকে বলো। এই মাত্র খবর এলো আমার মন্ত্রিত্ব আর নেই। হ্যাঁ, সে কি? এ কি সর্বনাশের কথা! হ্যাঁ, শুধু সর্বনাশ নয়, মহা সর্বনাশ। এতক্ষণ শুনলেন কিছুক্ষণ গল্পের দ্বিতীয় পর্ব। খুব শীঘ্রই আমরা তৃতীয় ও শেষ পর্ব নিয়ে আসছি। গল্প পাঠিয়েছিলাম অরিন ও নিবেদিতা। ধন্যবাদ।